দুই দশকের মধ্যে শুরুর থেকে যে দেখেছিলেন আর বর্তমানে কি অবস্থা, আপনি কিভাবে দেখতেছেন যদি একটু আপনার অভিজ্ঞতা বর্ণনা করতেন আর কি। এখন 2025 পর্যন্ত প্রায় 2500 লাইসেন্সধারী আছে এবং নন লাইসেন্সি প্রায় 10,000-এর মতন অপারেটর আছে যারা বাংলাদেশে এখন বিজনেস অপারেট করছে। কত সাবস্ক্রাইবার তাদের স্টারলিংকে নিচ্ছে? যে কোনো টেলিকম অপারেটর এবং আইএসপি প্রতি মাসের 7 তারিখে আমাদের বিটিআরসির ডিআইএস পোর্টালে একটা রিপোর্ট জমা দিতে হয়। এখন ইন্টারনেট যে প্রাইসটা আছে আমাদের ব্রডব্যান্ডের, এটা কি কেমন মানের আর কি, বা এর থেকে কি আরো মূল্য কি কমানো সম্ভব কিনা? আজকে 25 সালে আপনি 500 টাকায় 20 থেকে 25 এমবিপিএস এর ইন্টারনেট পাচ্ছেন। 5 বছর কিংবা 10 বছর আগে, 10 বছর আগে যদি বলেন আপনার 500 টাকায় কেবিপিএস এর স্পিড পাওয়া যেত, তাহলে আমি পক্ষান্তরে বলতে পারি যে ইন্টারনেটের মূল্য কমেছে। আমাদেরকে নির্ধারিত রেট বলে দিচ্ছে যে আমাকে 265 টাকা ধরেই রেট ব্যান্ডউইথ কিনতে হবে। জবাবদিহিতা না থাকলে, যেমন বিগত সরকার, জবাবদিহিতা না থাকলে একটা সময় স্বৈরাচারের রূপ হয় কিংবা দুর্নীতিটা চরম আকারে প্রকাশ পায়। স্বাগত জানাচ্ছি আজকে টেক স্কুলের আয়োজনে। আমি আপনাদের সঙ্গে আছি শাহিদ বাপ্পি। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আইএসপি সভাপতি আমিনুল হাকিম। ধন্যবাদ সময় দেওয়ার জন্য হাকিম ভাই। ডিজিটাল বাংলাদেশে তো প্রায় তো দীর্ঘদিন হয়েছে আপনি শুরু থেকে এই খাতের সাথে যুক্ত রয়েছেন, প্রায় 2 দশকের মধ্যে শুরুর থেকে যে দেখেছিলেন আর বর্তমানে কি অবস্থা আর যে চ্যালেঞ্জগুলি খাতের, আপনি কীভাবে দেখতেছেন যদি একটু আপনার অভিজ্ঞতা বর্ণনা করতেন আর কি। ধন্যবাদ বাপ্পি ভাই। আমাদের টেলিকম সেক্টরে স্পেসিফিক্যালি যদি আমি ফিক্সড ব্রডব্যান্ডের ক্ষেত্রে বলি, অনেকগুলি টেলিকম সেক্টরের আছে ডোমেন। তার মধ্যে ফিক্সড ব্রডব্যান্ডের উত্থান পতন অনেক রকম হয়েছে। টেকনোলজি, যেহেতু আমরা প্রযুক্তি নিয়ে ব্যবসা করছি কিংবা প্রযুক্তি নির্ভর একটা ইন্ডাস্ট্রি, টেকনোলজি চেঞ্জ হওয়ার সাথে সাথে নতুন টেকনোলজি অ্যাডপ্ট করতে হয়। এবং ফিক্সড ব্রডব্যান্ডের ক্ষেত্রে যদি আমরা স্পেসিফিক্যালি বলি, আমরা প্রথম ইন্টারনেট সার্ভিস বাংলাদেশে শুরু করা হয় অফলাইনের মাধ্যমে। পরবর্তীতে অনলাইনে 96 থেকে ইন্টারনেট সার্ভিসটা দেওয়া শুরু করা হয় ভিসেট সার্ভিসের মাধ্যমে। সর্বপ্রথম ইন্ডাস্ট্রিতে আইএসএন নেটওয়ার্ক তাদের ডায়াল আপ কানেক্টিভিটির মাধ্যমে ইন্টারনেটটা বাংলাদেশে পৌঁছে দিয়েছিল। পরবর্তীতে অগ্নি সিস্টেমস, এবং তারই ধারাবাহিকতায় এখন 2025 পর্যন্ত প্রায় 2500 লাইসেন্সধারী আছে এবং নন লাইসেন্সি প্রায় 10,000-এর মতন অপারেটর আছে যারা বাংলাদেশে এখন বিজনেস অপারেট করছে। তার মানে আমরা এই 2 দশকের কথা যদি বলি, 2টা আইএসপি দিয়ে বাংলাদেশে ইন্টারনেট শুরু হয়েছিল। আজকে দেখা যাচ্ছে লাইসেন্সি নন লাইসেন্সি মিলে প্রায় 12,000-এর মতন অপারেটর কাজ করছে। তা সেই ক্ষেত্রে অনেক একটা ডেভেলপমেন্ট হয়েছে। আবার সেই সাথে এটাও বলা প্রয়োজন বলে মনে করি, সেটা হচ্ছিল গিয়ে এই 2 দশকে এতগুলি অপারেটর বাংলাদেশে কাজ করলো, কিন্তু ফিক্সড ব্রডব্যান্ডের ক্ষেত্রে স্টিল পেনিট্রেশন খুবই লো। আপনি যদি বিটিআরসির তথ্য উপাত্ত অ্যানালাইসিস করে দেখেন, এখন পর্যন্ত বাংলাদেশে ফিক্সড ব্রডব্যান্ডের পেনিট্রেশন রেট আছে 7-8%-এর মতো। তার মানে এটা খুব স্কাই হাই একটা নাম্বার না। এখনো গ্রিনফিল্ড অনেক কিছু আছে, আমাদের করণীয় অনেক কিছু আছে। টেকনোলজি নতুন কিছু চলে আসছে, স্টারলিং চলে আসলো গত 2 মাস আগে। এফটিটিএক্স প্রত্যেকটা বাসায় ফাইবার অপটিক্স পৌঁছে গেছে। বাংলাদেশে ইন্টারনেট আজকে পর্যন্ত প্রায় 8 টেরার মতন, 7.8 টেরার মতন ডেটা স্পিড ইউজ করা হচ্ছে। 4G কিছু কিছু জায়গায় ইমপ্লিমেন্ট হয়েছে, 5G হয়তো বা ইমপ্লিমেন্ট হবে। তো 2 দশকে বলা যেতে পারে যে অনেক কিছু চেঞ্জেস হয়েছে, অনেক চ্যালেঞ্জ আসছে, অনেক থ্রেড আসছে এবং আপকামিং আরও কিছু থ্রেড আসবে। এবং এখানেও আমি একটু উল্লেখ করতে চাই, 2024 সালের 5ই আগস্টের পরে আমরা জানি এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, অনেক কিছু সংস্কার হচ্ছে। টেলিকম সেক্টরে পলিসি লেভেলে অনেক কিছু সংস্কার করার চেষ্টা করা হচ্ছে। যদিও আজকে 1 বছর, 5ই আগস্ট 2025 আমরা অতিক্রম করলাম, আজকে 7ই আগস্ট। তো 1 বছরের মধ্যে টেলিকম পলিসিতে বিন্দুমাত্র কোনো সংস্কার হয়নি, তবে আমাদের সেক্টরেও কিছু সংস্কার দরকার। সবকিছু মিলে বলা যেতে পারে কিংবা আশা করা যেতে পারে যে আমরা আগামী এই বছরে কয়েক মাস যেটা বাকি আছে, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে হয়তোবা ভালো কিছু পেতে পারি, কিংবা আগামী রাজনৈতিক সরকার যারা আসবেন তাদের কাছ থেকে হয়তোবা টেলিকম সেক্টরের পলিসি কিংবা ইউনিফাইড লাইসেন্সিং এর কথাই আমরা বলি না কেন, কিংবা আমাদের যে ফিক্সড ব্রডব্যান্ডে যে গ্যাপগুলি আছে সেই গ্যাপগুলি হয়তোবা আমরা আস্তে আস্তে ওভারকাম করতে পারবো। ফিক্সড ব্রডব্যান্ডের ক্ষেত্রে যে হারে আর কি মানে গ্রাহক যে বাড়ার কথা ছিল ইন্টারনেটের, সে অনুযায়ী মানে পেনিট্রেশনটা না হওয়ার কারণটা
এটা কি কারণ ছিল, মানে ঢাকা এবং ঢাকার বাইরে, মানে জেলা উপজেলা থানা পর্যায়ে মানে সংযোগ বা কানেক্টিভিটির ক্ষেত্রে কোনো সমস্যা ছিল কিনা আর কি আপনাদের ক্ষেত্রে? তো আমি স্পেসিফিক্যালি কানেক্টিভিটি দোষারোপ করব না। ডেফিনেটলি কানেক্টিভিটি তো একটা বড় ফ্যাক্টর কাজ করে, এর ছাড়াও কিন্তু আপনার ডিভাইস অ্যাবিলিটির ব্যাপার আছে। আপনি দেখেন আমরা যারা ফিক্সড ব্রডব্যান্ড কানেক্টিভিটি ইউজ করছি, ব্যবহার করছি বাসা বাড়িতে, মোস্টলি কিন্তু ফিক্সড ব্রডব্যান্ডটা ইউজ করা হয় বিগ স্ক্রিনের জন্য। টেলিকম সেক্টরের পেনিট্রেশন রেট সন্তোষজনক। কারণটা কি? মানুষের হাতে হাতে মোবাইল পৌঁছে গেছে। তো ফিক্সড ব্রডব্যান্ডের কানেক্টিভিটি নেওয়ার পরে হয় আপনি কোনো একটা ল্যাপটপে কানেক্টিভিটি নেবেন অথবা ডেস্কটপে ব্যবহার করবেন, বিগ স্ক্রিনের কথা আমি যেটা বলছি। তা আমাদের ল্যাপটপের পেনিট্রেশন কিন্তু সেইভাবে হয় নাই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ডেস্কটপের পেনিট্রেশনও সেইভাবে হয় নাই। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে ল্যাপটপের যে পেনিট্রেশন হয়েছে সেই তুলনায় ফিক্সড ব্রডব্যান্ডের পেনিট্রেশন সন্তোষজনক বলা যেতে পারে। কিছু বছর যাবৎ স্মার্টফোনের পেনিট্রেশনটা বাড়ছে, তাও সেইভাবে আশানুরূপ হয়নি। স্মার্টফোনের পেনিট্রেশন বাড়লেও কিন্তু ফিক্সড ব্রডব্যান্ডের পেনিট্রেশন রেটও সেই হারে বাড়বে বলে আশা করি। আর প্রথমেই যেটা বললেন যে কানেক্টিভিটির কথা, তা আমরা তো শুরু করেছি একটু দেরিতে। আপনি যদি দেখেন যে এনটিটিএন অপারেটর যারা আছে, যারা লং হল কিংবা ইন্টার ডিস্ট্রিক্ট কানেক্টিভিটিগুলি এনশিওর করে, যেটা আমাদের ইন্টারনেট পেনিট্রেশনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে একবারে রিমোট যে প্লেসগুলি আছে ইউনিয়ন উপজেলা, সেগুলোকেও আমরা বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে কানেক্টিভিটি করতে গেলে এনটিটিএন এর অপরিহার্যতা একটা অপরিসীম। এনটিটিএন 2012 সালের আগে থেকে 2011 সাল থেকে যখন শুরু হয়, এটা বলবো যে কিছুটা ডিলে হয়ে গেছে আমাদের। আর সরকারিভাবে আমাদের আসলে কোনো সময় এই ইনফ্রাস্ট্রাকচার লেভেলে সাপোর্ট দেওয়া হয়নি এবং ইনভেস্টমেন্টও করা হয়নি। গত কয়েক বছর যাবৎ কিছু কাজ করেছে, কিন্তু এটা সফলতা কতটুকু হয়েছে কিংবা যেই পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে সেটা মিসইউজ হয়েছে বলা যেতে পারে। আমি একবারে এক্সাম্পল প্রজেক্ট আকারেও বলতে পারি, সেটা হচ্ছে কি ইনফো সরকার 3 একটা কাজ করেছিল গত সরকার, বাট সেটা সাকসেসফুলি সেভাবে কিন্তু করে নাই। এবং ইনফো সরকার আলটিমেটলি দেখা গেছে যে যে ইনভেস্টমেন্টটা হয়েছিল এটা আসলে নয়ছয় হয়েছে, কিংবা বলা যেতে পারে যে সরকারি টাকায় যে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করার চিন্তা ভাবনা করেছিল সেটা আসলে সাকসেসফুলি হয় নাই। তা কানেক্টিভিটি একটা বড় ইস্যু ছিল এবং ডিভাইস পেনিট্রেশন একটা বড় ইস্যু ছিল। এই দুইটা মূলত কারণেই আমাদের পেনিট্রেশনটা আশানুরূপ হয়নি। তবে এখন তো সবকিছুই বদলাচ্ছে, চেঞ্জ হচ্ছে। সেই সাথে যদি আশা করা হয় কিংবা আমরা আশা করতে পারি বর্তমান সরকারের কাছে কিংবা আপকামিং সরকারের কাছে, যে আমাদের ভ্যাট ট্যাক্স এবং ইনফ্রাস্ট্রাকচার, একটা ন্যাশন ইনফ্রাস্ট্রাকচার যে সরকারের পক্ষ থেকে যে ডিপ্লয় করা উচিত, এটা যদি ঠিক মতন প্রপারলি ইনভেস্টমেন্ট করা হয়, আমার দৃঢ় বিশ্বাস যে আমরা যে এখন ফিক্সড ব্রডব্যান্ডে যেটা বলি 7%, 8% আছে, এটা দ্রুত গতিতে বেড়ে উঠবে। এক হচ্ছে আপনাদের পেনিট্রেশন নিয়ে একটা ফিক্সড ব্রডব্যান্ডে তো এমনি দীর্ঘদিন যাবত একটা চ্যালেঞ্জ ছিল আর কি গ্রাহকের জন্য। সম্প্রতি তো আবার স্টারলিংকের কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশে আর কি। তো এটাকে নিয়ে কি মানে আইএসপির বা ব্রডব্যান্ড ব্যবসায়ীদের জন্য ক্ষেত্রে কি কোনো কি এটা নেতিবাচক কোনো ব্যবসায়িক বা গ্রাহকের জন্য কি কোনো কোনো প্রভাব পড়বে কিনা, বা আপনার কোনো মতামত আছে বিষয়ে? প্রথমত হচ্ছে কি দেখেন, আমরা তো আসলে আইএসপি সেক্টরে যারা কাজ করছি কিংবা টেলিকম সেক্টরে যারা কাজ করছি, তারা সবাই প্রযুক্তি নিয়েই কাজ করছি। তা সেই তুলনায় স্টারলিংকে ডেফিনেটলি আমরা ওয়েলকাম করি এবং স্টারলিংকের নতুন যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তির অ্যাডভান্টেজ যেটা আছে, এটা আমাদের দেশের জনগণের সবার সেই রাইটটুকু আছে সেই প্রযুক্তিটা ব্যবহার করার জন্য। বাট অ্যাজ এ বিজনেসম্যান কিংবা অ্যাজ এ আইএসপি সেক্টর, আইএসপি ইন্ডাস্ট্রির লিডার হিসেবে আমি এতটুকু বলতে পারি যে লেভেল প্লেইং ফিল্ডটা আসলে সরকারকে এনশিওর করতে হবে। প্রতিবন্ধক কিংবা আমরা যে থ্রেডটা পাচ্ছি, ডেফিনেটলি তো সেখানে থ্রেড আছে। আপনি এখন দেখেন আমাদের ফিক্সড ব্রডব্যান্ডে যারা আমরা ইন্টারনেট সার্ভিস দিচ্ছি, সবার বাধ্যবাধকতা আছে যে বিটিআরসি থেকে একটা লাইসেন্স নিতে হবে। তাহলে আমরা সেইভাবে আশা করতে পারি স্টারলিংকও একটা বিটিআরসি লাইসেন্স নিবে, যেটা নিচ্ছে এবং নিয়ে ব্যবসা পরিচালনা করছে। আমাদের ছোট ছোট অপারেটর বলেন, বড় অপারেটর বলেন, সবাইকে কিন্তু একটা ল এনফোর্সমেন্ট এজেন্সির বাধ্যবাধকতা আছে যে লক সার্ভার মেনটেন করতে হবে, ন্যাশনাল সিকিউরিটিটা এনশিওর করতে হবে। তো স্টারলিংক সেটা করছে কিনা
এটা হচ্ছে আমাদের কোশ্চেন কিংবা আমাদের দাবি যে তাদেরকেও সেটা করতে হবে। আমরা ছোট ছোট অপারেটর কিংবা ন্যাশনাল অপারেটর বাংলাদেশের নির্দিষ্ট গেটওয়ে অপারেটরের কাছ থেকে ব্যান্ডউইথ কিনতে বাধ্য। তো ওনারা কি নির্দিষ্ট আইজি থেকে ব্যান্ডউইথ কিনছেন কিনা সেটাও হচ্ছে আমাদের লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করার জন্য প্রয়োজন। তৃতীয়ত হচ্ছে আমরা যে পরিমাণ ভ্যাট ট্যাক্স দিচ্ছি কিংবা সোশ্যাল অব্লিগেশন ফান্ড এসওএফ বলি, সেই এসওএফ ফান্ডে যে পরিমাণ কন্ট্রিবিউশন করা হচ্ছে স্টার্লিং সেই পরিমাণ করছে কিনা সেটাও দেখার বিষয়। তা সবকিছু মিলে বলা যেতে পারে যে আমাদের দেশের জনগণ ডেফিনেটলি নতুন টেকনোলজি নিক, এবং আমরা যে পরিমাণ কমপ্লায়েন্স মেনটেন করি স্টারলিংকও যেন সেই কমপ্লায়েন্সটা মেনটেন করে। ইউজার পার্সপেক্টিভে আমি বলবো যে আমি ব্যক্তিগতভাবে যেহেতু এই টেকনোলজি বিজনেসের সাথে জড়িত, স্টারলিংকের কিট নিয়ে আমিও ব্যবহার করে দেখেছি, ব্যবহার করছি। সেটা পার্সোনাল ইউজের জন্যও করে দেখেছি, অফিস ইউজের জন্যও করে দেখেছি। আমরা যে সাপোর্ট সার্ভিস দিই সেই পরিমাণ সাপোর্ট সার্ভিস কিন্তু স্টারলিংক এনশিওর করতে পারবে না। এটা গত 1 মাসের এক্সপিরিয়েন্স আমি বলতে পারি। আপনি আপনাদের মিডিয়া হাউসে যদি স্টারলিংক কিট ইনস্টলেশন করেন, করার পরে যদি দেখেন যে একটা জুম মিটিং কন্ডাক্ট করে দেখেন, জুম মিটিং স্মুথলি আপনি রান করতে পারবেন না, হোয়াটসঅ্যাপের কমিউনিকেশন ড্রপ করে। তার মানে সবকিছু নিয়ে আফটার সেল সাপোর্ট সার্ভিস যদি আমরা বলি, স্টারলিংকের থেকে আমরা কিছু অংশে এগিয়ে আছি। আপনাদের ব্রডব্যান্ডের ক্ষেত্রে বা মোবাইল অপারেটর সবার কিন্তু একটা বিটিআরসি কাছে তার গ্রাহকের তথ্য কি পরিমাণ ডেটা ব্যবহার করছে, তাদের কাস্টমার স্যাটিসফ্যাকশনটা কেমন, অভিযোগগুলি এটা জানানোর জন্য সব কিছু একটা লাইসেন্সিং গাইডলাইনের মধ্যে আপনাদের একটা জবাবদিহির মধ্যে থাকতে হয় আর কি। স্টারলিংকের এ পর্যন্ত কিন্তু এখন কিন্তু জানা যায় না অ্যাকচুয়ালি যে কত মানে সাবস্ক্রাইবার তাদের স্টারলিংকে নিচ্ছে বা কী পরিমাণে তাদের সার্ভিস নিতে গেলে কিট নিতে হচ্ছে, তবে সেটা খুব খরচও পড়ে 50,000 টাকার মতো ব্যাট সহ। তো এখন এ পর্যন্ত মানে না জানার বিটিআরসির থেকে কোনো অফিসিয়ালি বলতে পারেন অ্যাকচুয়ালি কত সাবস্ক্রাইবার আছে আর কি, এটার কি কারণ হতে পারে আর কি এটা? আচ্ছা, এটা আমরা আমাদের বর্তমান প্রচলিত যে নিয়ম কানুনগুলি আছে এটা একটু প্রথমে শেয়ার করি। যে কোনো টেলিকম অপারেটর এবং আইএসপি প্রতি মাসের 7 তারিখে আমাদের বিটিআরসির ডিআইএস পোর্টালে একটা রিপোর্ট জমা দিতে হয়। তো সেই রিপোর্টে আমরা যেই ফিল্ডগুলি দিই, আমার গ্রাহক সংখ্যা কত, তারা মান্থলি রিকারিং কস্ট কত দিচ্ছে, আমার কোথায় কোথায় পপ আছে, বর্তমানে ব্যান্ডউইথ কতটুকু ব্যবহৃত হচ্ছে, এই বেসিক ইনফরমেশনগুলি আমরা বিটিআরসি ডিআইএস পোর্টালে আপলোড করি প্রতি মাসে নিয়মিত। টেলিকম অপারেটর যারা আছে, মোবাইল অপারেটর, ওনারাও ওনাদের গ্রাহক সংখ্যা সবকিছু ডিআইএস রিপোর্টে ওনাদেরও মান্থলি একটা রিপোর্ট জমা দিতে হয়। বাট আমারও জানা মতে হচ্ছিল গিয়ে স্টারলিংক এখন পর্যন্ত কোনো ধরনের রিপোর্ট জমা দেওয়ার বাধ্যবাধকতা নেই। আমার এটা জানা মতে, আমি ভুল হতে পারে, তবে আমাদের ইনফরমেশন অনুযায়ী স্টারলিংক এখন পর্যন্ত বিটিআরসির কাছ থেকে 50,000 টার্মিনালের অনুমতি নিয়েছে। তার মানে বাংলাদেশে 50,000 টার্মিনাল ওনারা ডেপ্লয় করতে পারবে। বাট পূর্বে যেটা আমি বলছিলাম যে স্টারলিংক তার লগ মেনটেন করছে কিনা কিংবা অন্যান্য ইনফরমেশন বিটিআরসি কিংবা রেগুলেটরি অথরিটিকে দিচ্ছে কিনা, এটাতে আমরা এখনো ক্লিয়ার না। তা ডেফিনেটলি সেই প্রসঙ্গে আমরা আশা করব যে বিটিআরসি ওনাদের যে কতগুলি টার্মিনাল অপারেট হচ্ছে বাংলাদেশে, কার কি ইউজার এক্সপিরিয়েন্স আছে, সেই জিনিসগুলি নিয়ে ওনারাও কাজ করবেন। আর আপনাদের আইএসপি লাইসেন্সিংয়ের মধ্যে শুধু কি জাস্ট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও থাকে নাকি এখানে আপনাদের ক্লাউড ভিত্তিক সেবা, আইওটি, বিভিন্ন কলিংস অ্যাপের সুবিধা এসবও কি মানে ইন্ডাস্ট্রি থেকে কি মানে কি আপনারা কি কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা আর কি, মানে ব্যবসাটাকে আরও একটু বিকেন্দ্রীকরণ করার জন্য আর কি, আচ্ছা, বা সেই অলওয়েজ সুযোগ তো বা মানে অপরচুনিটিসও কেমন বা গ্রাহকগুলি আছে কিনা মানুষের মার্কেট সাইজগুলি নিয়ে আর কি যে বলতে? আচ্ছা, আমরা যারা ইন্টারনেট ব্যবসা করি এটা ট্রু যে সব সময় ইন্টারনেট সার্ভিস নিয়েই কথা বলা হয়, হুম, কিন্তু না, আমরা ভ্যালু অ্যাডেড সার্ভিস হিসাবে অনেকগুলি সার্ভিস বাংলাদেশের মার্কেটে দেওয়া হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আইপি টেলিফোনি সার্ভিস হুম। প্রত্যেকটা আইএসপি দিচ্ছে না, এটার জন্য আলাদা লাইসেন্সিং পলিসি কিংবা আলাদাভাবে লাইসেন্স গ্রহণ করতে হয় বিটিআরসি হতে। আইপি টেলিফোনি সার্ভিস অনেক আইএসপি লাইসেন্সধারী যারা আছেন ওনারা দিচ্ছেন, এবং ডে বাই ডে এই টেকনোলজিটার গ্রাহক সংখ্যাও বাড়ছে। মোবাইল ডায়ালার, সফট ফোন যেটা আমরা বলি,
সফট ফোনও কিছু কিছু অপারেটর বাংলাদেশ মার্কেটে লঞ্চ করেছে। এর বাইরে হচ্ছিল কি আপনার ডাটা কানেক্টিভিটি আছে। বাংলাদেশে এখন যতগুলো ফিনান্সিয়াল ব্যাংকিং সেক্টরের ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে, আমরা সবাই জানি যে তারা সেন্ট্রাল কোর ব্যাংকিং সফটওয়্যার ইউজ করে। সেটার জন্য ওনাদের একটা সেম নেটওয়ার্কে অপারেট করতে হয়। এই ডাটা কানেক্টিভিটিগুলি বর্তমানে আইএসপিগুলি দিচ্ছে। বাংলাদেশে যত এটিএম মেশিন আছে, এই এটিএম মেশিনে যে আমরা যে কোনো কার্ড যখন পাঞ্চ করছি, পজ মেশিনে পাঞ্চ করছি, এটাও কিন্তু সেন্ট্রাল কোর ব্যাংকিং সফটওয়্যারের সাথে 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 অথেন্টিকেশন হয়। কিন্তু আমরা যেটা টেকনিক্যাল ভাষায় বলি ট্রিপল এ সার্ভিস হয়, অথেন্টিকেশন হয়, অথরাইজেশন হয়, অ্যাকাউন্টিংটাও মেনটেন করা হয়। এই ট্রিপল এ সার্ভিসের জন্য ডাটা কানেক্টিভিটি যেগুলো আছে সেগুলোও আমরা দিচ্ছি। এবং সরকারি অফিস আদালত যেগুলো আছে, ভূমি মন্ত্রণালয় বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী বলেন, কিংবা অন্য অন্য মিনিস্ট্রি যারা আছে, সবাই ডাটা কানেক্টিভিটি আমাদের আইএসপির মতন সার্ভিসরাই থেকে ইউজ করছে। এর বাইরে ইন্টারনেটের সিকিউরিটি পারপাস অনেক ধরনের সলিউশন মার্কেটে অ্যাভেলেবেল। মোস্টলি যারা আইএসপি ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমরা এই সিকিউরিটি সলিউশনটাও দিচ্ছি। কিছু কিছু আইএসপি আছে যারা প্যারেন্টাল কন্ট্রোল ফ্যাসিলিটিটাও দিচ্ছে। একজন অভিভাবক কিংবা একজন পিতামাতা তার ছেলে মেয়ে কতক্ষণ ইন্টারনেট ইউজ করবেন, কোন সাইটে যেতে পারবে, কোনটা ব্ল্যাক লিস্ট থাকবে, কোনটা হোয়াইট লিস্ট থাকবে, কোন কোন জায়গায় রেস্ট্রিকশন থাকবে, এই ধরনের সার্ভিসগুলি অপারেট করছে। কিছু আইএসপি আছে বাইরে এখন সফটওয়্যার এক্সপোর্ট করছে, ছোট ছোট সফটওয়্যার তৈরি করছে, লোকাল মার্কেটেও তারা অপারেট করছে। এবং তার মানে সর্বাঙ্গিকভাবে বলা যেতে পারে যে আইএসপিরা কিছু ডিজিটাল সার্ভিসের দিকেও আমরা মুভ করছি এবং চেষ্টা করছি যে বিভিন্ন ডিজিটাল সার্ভিস যেন ক্লায়েন্টদের কাছে নিয়ে আসা যায়। আইওটির কথা যেটা বললেন, আইওটি নিয়েও কিছু কাজ হচ্ছে এবং বেশ ভালো আকারেই সব আইএসপিরা আপনার সিকিউরিটি সার্ভেলেন্স সিস্টেমগুলি অটোমেশন করে নিয়ে আসছে। আপনি যেন আপনার মোবাইল কিংবা অফিসে বসে আপনি বাসা মনিটরিং করতে পারেন, সেই সার্ভিসগুলিও দেওয়া হচ্ছে। এবং আদার্স আইওটি যে ডিভাইসগুলি আছে এগুলো আমি বিশ্বাস করি যে বাংলাদেশে এখনও সেভাবে মার্কেট তৈরি হয় নাই, বাট 1-2 বছরের মধ্যে মার্কেট তৈরি হলে এই সার্ভিস, ডিজিটাল সার্ভিসগুলিও লঞ্চ করবে। আপনি এই খাতের একজন একজন উদ্যোক্তাও আর কি। আম্বার আইটির আপনি প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন আপনি দীর্ঘদিন যাবৎ। আপনি একজন উদ্যোক্তা হিসেবে এই খাতের জন্য, গ্রাহকের জন্য আর কি, মানে ইন্টারনেটকে কেন্দ্রে রেখে কত সহজভাবে, এবং সরকার একটা উদ্যোগ নেয় প্রায় শোনা যায় যে ইন্টারনেটের মূল্যটাকে নিয়ে আর কি। সরকারও সম্প্রতি যে এনটিটিএন এবং আরও কিছু লেয়ারে নাকি চার্জ কমে, যাতে নাকি ইন্টারনেটের চার্জ কমে আসার কথা। এখন ইন্টারনেট যে প্রাইসটা আছে আমাদের ব্রডব্যান্ডের, এটা কি কেমন মানের আর কি, বা এর থেকে কি আরও মূল্য কি কমানো সম্ভব কিনা আর কি? আর মূল্য কমলেই কি গ্রাহক কি বৃদ্ধি পাবে, মানে কি স্যাটিসফ্যাকশনটা কি আসবে কিনা আর কি, বা কোয়ালিটি ঠিক থাকবে কিনা আর কি? ইন্টারনেটের মূল্য ক্ষেত্রে আপনি দেখেন আজকে 25 সালে আপনি 500 টাকায় 20 থেকে 25 এমবিপিএস এর ইন্টারনেট পাচ্ছেন। 5 বছর কিংবা 10 বছর আগে, 10 বছর আগে যদি বলেন আপনার 500 টাকায় কেবিপিএস এর স্পিড পাওয়া যেত, কিংবা কোনো কোনো অপারেটর হয়তো বা 1-2 এমবিপিএস এর স্পিড দিত। 5 বছর আগে যদি ধরতেন 500 টাকায় খুব বেশি হলে 3-4 এমবিপিএস এর স্পিড পেতেন। বাট আজকে আপনি যেটা 20 এমবিপিএস এ পাচ্ছেন, তাহলে আমি পক্ষান্তরে বলতে পারি যে ইন্টারনেটের মূল্য কমেছে। এবং আমাদের লাইফস্টাইলে আপনি দেখেন, আমরা 10 বছর কিংবা 15 বছর, 20 বছর আগে হাই ব্যান্ডউইথ অ্যাপ্লিকেশন কিন্তু কোনোটা ছিল না। আজকে দেখেন প্রত্যেকটা টিভি স্টেশন বলেন কিংবা মিডিয়া হাউসগুলি বলেন, অনলাইনে স্ট্রিমিং করা হয়। তার মানে কি হাই ব্যান্ডউইথ অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করছি। ফেসবুকের প্যাটার্ন দেখেন, একটা সময় ফেসবুকের, কয়েক বছর আগে ফেসবুকের রিলসের খুব একটা প্রচলন ছিল না, মাত্র 1 বছর 2 বছর হলো রিলস ওনারা ইন্ট্রোডিউস করেছে। ইউটিউবের কন্টেন্ট দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে। তো এই হাই ব্যান্ডউইথ অ্যাপ্লিকেশনগুলি ইন্ট্রোডিউস হওয়াতে আমরা অপারেটররাও কিন্তু প্রান্তিক পর্যায়ে ব্যান্ডউইথ ডে বাই ডে, বছরে বছরে বাড়িয়ে দিয়েছি। তা সেই প্রেক্ষাপটে কিংবা সেটা কনসিডার করলে আমি নির্দ্বিধায় বলতে পারি যে ইন্টারনেটের মূল্য কমেছে। দ্বিতীয়ত হচ্ছিল কি, আপনার যে কোনো কিছু একটা মেনটেন করতে গেলে কিন্তু মিনিমাম একটা কস্ট থাকে। তার মানে ইন্টারনেটের মূল্য যতই কমুক না কেন কিংবা ইন্টারনেটের ট্রান্সমিশনের কস্ট যতই কমুক না কেন, আমাকে মিনিমাম একটা প্যাকেজ প্রাইস মেনটেন করতেই হবে কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর করার জন্য। এটার অল্টারনেটিভ আসলে কিছু নেই। আর ওভারঅল যদি আপনি
চিন্তা করে দেখেন পার্শ্ববর্তী দেশগুলির সাথে, আমাদের দেশে এখনো আমি বলবো যে ইন্টারনেটের মূল্য ফিক্সড ব্রডব্যান্ডের ক্ষেত্রে, আমি টেলিকম কিংবা টেলকো সেক্টরের ইন্টারনেট নিয়ে বলছি না, ফিক্সড ব্রডব্যান্ডের ক্ষেত্রে দায়িত্ব নিয়ে বলতে পারি অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের ইন্টারনেটের মূল্য এখন পর্যন্ত কম আছে। সেই সাথে আমি আরেকটু অ্যাড করতে চাই, আমরা যারা বিজনেস করি কিংবা কর্পোরেট হাউসে জব করছি, আমরা সবাই যখন একটা অ্যাকাউন্টস মেনটেন করি কিংবা নতুন বিজনেসের যখন বিজনেস ফোরকাস্ট করি কিংবা ফোরকাস্টেড ইনকাম স্টেটমেন্ট করি, ডে বাই ডে কিন্তু দেখেন আমি আমার স্যালারি ইনক্রিজ করি। যে কোনো আপনি বিজনেস প্রপোজালে দেখবেন ডে বাই ডে আমার ইলেকট্রিসিটি বিদ্যুৎ বিল যেটা খরচ বাড়ে, প্রতি বছর বছর আমার হাউস রেন্ট বাড়ে, প্রতি বছর বছর আমার কনভেন্স বাড়ে। এই একটা মাত্র হেড প্রতি বছর বছর ইন্টারনেটের মূল্য কমে আসে। এবং আপনি যে কোনো ব্যাংকে জিজ্ঞেস করে দেখেন, সরকারি প্রতিষ্ঠানকে জিজ্ঞেস করে দেখেন, বেসরকারি প্রতিষ্ঠানকে জিজ্ঞেস করে দেখেন, ওনারা গত বছর যদি 100 টাকা দিয়ে থাকে এই বছর সেটা 80 টাকা দিচ্ছে। পক্ষান্তরে আমরা কিন্তু ইন্টারনেটের স্পিডও বাড়িয়ে দিচ্ছি, যেহেতু আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। আপনি এখন ঢাকা শহরে লট অফ কানেক্টিভিটি আছে যারা রিমোটলি কাজ করে, কিংবা প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি আছে যারা দেখা যাচ্ছে যে রিমোটলি এখানে মনিটরিং করছে, তার প্রোডাকশন হাউস থেকে তার প্রোডাকশন কি পরিমাণ হচ্ছে, সিকিউরিটি কি ঠিক মতন আছে কিনা, সবাই ঠিক মতন কর্মীরা কাজ করছে কিনা। ফ্যাক্টরিগুলোতে তো সব ঢাকা থেকেই বসে মনিটরিং করছে। তো 10 বছর আগে এটা আমরা চিন্তাই করতে পারতাম না। তার মানে আমরা এই সাপোর্ট সার্ভিসটা ইনশিওর করা মানেই কিন্তু আমরা কোনো না কোনো কস্ট এখানে ইনভলভমেন্ট ছিল। তো মোটা দাগে আমি বলতে পারি যে ইন্টারনেটের মূল্য কমেছে। একবারে যে স্ট্রিক এটাতে থাকবে তা না, হয়তো বা 500 টাকার নিচে আমরা আর ইন্টারনেট দিতে পারবো না, বাট 500 টাকা আজকে যেই সার্ভিসটা দিচ্ছি আগামী বছর আরো 2টা সার্ভিস এর সাথে হয়তো বা লঞ্চ হবে। প্রযুক্তি তো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে সব খাতের ক্ষেত্রে। টেলকোতে দেখবেন যে এখন আছে, এখন 5G আসতেছে, প্রযুক্তির কথা শোনা যাচ্ছে। তা আমাদের দেশের জন্য এখন 5G বা 6G প্রযুক্তিতে আসে। সেক্ষেত্রে কি আমাদের ব্রডব্যান্ড ইন্ডাস্ট্রির জন্য আর কি এটার মানে গ্রাহক বা এটার ইন্ডাস্ট্রির মার্কেটের কি কোনো প্রভাব পড়বে কিনা, বা আপনারা কি প্রস্তুত আছেন কিনা এই বিষয়ে আর কি? প্রস্তুত তো আমরা গত 10 বছর 20 বছর 25 বছর যাবত ইন্ডাস্ট্রিতে আছি। নিত্য নতুন ভাবে টেকনোলজি আসবে, ওটাই অ্যাডপ্ট করবে। এবং দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আমরা কাজ করছি সেই মানসিকতাই নিয়ে কাজ করছি যে নতুন টেকনোলজিকে ওয়েলকাম করব, যে কোনো চ্যালেঞ্জকেও আমরা মোকাবেলা করব এবং সুস্থ পরিবেশও বজায় রাখবো। 5G যেটা আসবে, 5Gর 4Gর যে লিমিটেশনগুলি ছিল সেগুলো ওভারকাম 5Gতে হয়ে যাচ্ছে। আবার সেইভাবেও চিন্তা করে দেখেন যে আমি একটু আগেই যেটা বলছিলাম যে আমাদের লাইফস্টাইলও তো আসলে চেঞ্জ হয়ে গেছে। এবং টেলিকম অপারেটরদের যে বিজনেস মডেল আর আমাদের যে বিজনেস মডেল আলাদা। ওনারা কিন্তু সেল করে হচ্ছিল গিয়ে ডেটা, আমরা কিন্তু সেল করি হচ্ছিল গিয়ে থ্রুপুট কিংবা স্পিডটা। তা সেই হিসাবে বলা যেতে পারে ওনাদের ট্র্যাক আলাদা, আমাদের ট্র্যাক আলাদা। তারপরেও 5G কিংবা এখন অনেক টেলিকম অপারেটর ওয়াইফাই সার্ভিস লঞ্চ করেছে। আমাদের বিজনেস থ্রেড তো কিছু আছে, বাট তারপরেও বলতে পারি যে আমাদের ইন্ডাস্ট্রি থেকে প্রচুর তো কমপ্লেন আছে যে সাপোর্ট সার্ভিস কিংবা আপটাইম নিয়ে। বাট সবকিছু যদি গোছানো হয় আমরা যে কোনো প্রযুক্তিকে চ্যালেঞ্জ করতে পারবো এবং সাপোর্ট সার্ভিস এনশিওর করেই আমরা মার্কেটে আসলে টিকে থাকবো। তো 5G আসুক, ওয়েলকাম। এবং 5G-কে ফাইট করার জন্য আমাদের যে ধরনের পদক্ষেপগুলি নেওয়া দরকার অলরেডি অনেক অপারেটর আমরা নিয়েছি। সেটা সাপোর্ট সার্ভিস বলতে পারি, স্পিডের কথা বলতে পারি, নতুন ডিভাইস নতুন টেকনোলজি ইমপ্লিমেন্টেশনের কথা ওর ক্ষেত্রেও প্রযোজ্য। এই খাতে দেখা যাচ্ছে যে ফিক্সড ব্রডব্যান্ড বা মোবাইল সার্ভিস যেটা আছে আপনার এনএস অপারেটরগুলি, দুটি লাইসেন্সের রেজিম এবং বিজনেস মডেল কাঠামো দুটো ভিন্ন ভিন্ন আলাদাভাবে। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে মোবাইল অপারেটররাও দেখা যাচ্ছে আইএসপি লাইসেন্সে মানে আবেদন করতেছে, যদিও বিটিআরসি পরে থেকে এটা বলতেছিল কি করবে। তার মোবাইল অপারেটরগুলি কেন যে ওয়াইফাই বা আইএসপি লাইসেন্সের নেওয়ার মতো তাদের এটা মানে প্রয়োজনীয়তা কেন মনে করতেছে, মানে কেন করতে গেল? প্রয়োজনীয় থেকে আমি যদি একবারে সহজ ভাষায় বলি, ক্ষুধা থেকে। এখন কার কতটুকু ক্ষুধায় কিভাবে মিটবে এটা তো আপনি আমি আইডেন্টিফাই করতে পারবো না। খালি অনুরোধ করতে পারি যে
আপনারা আপনাদের ডোমেনে থাকেন, আমরা আমাদের ডোমেনে থাকি। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এখানে সরকার কিংবা পলিসি মেকার কিংবা বিটিআরসি যার কথাই বলি না কেন, ওনাদেরকে আরো স্ট্রিক হতে হবে। স্ট্রিক হতে হবে যে যে যার ডোমেনে কাজ করবে এবং পলিসি যতটুকু সাপোর্ট করে অতটুকুই করবে। এবং টেলিকম সেক্টর আজকে না, দীর্ঘদিন যাবত ওনারা চেষ্টা করছে লাস্ট মাইল ইউজারদেরকে কিভাবে দেওয়া যায়। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা ওয়াইজ ডিসিশন হবে না। কারণটা কি, আপনি দেখেন আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত টেলিকম সেক্টর যেটা আছে, আমি যদি মোবাইল অপারেটরের ক্ষেত্রে বলি, 99% হচ্ছে গিয়ে ফরেন কোম্পানির হাতে। তা আমাদের দেশের একটা ইনফ্রাস্ট্রাকচার থাকা উচিত, যেহেতু এটা টেকনোলজি বেস বিজনেস। লোকাল উদ্যোক্তাদেরকে আরো প্রমোট করা উচিত। লোকাল উদ্যোক্তাদের যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টটা সেফ সাইডে নিয়ে আসা উচিত। বিটিআরসির একটা সেফগার্ড দেওয়া উচিত লোকাল উদ্যোক্তাদের, ইনভেস্টরদেরকে। এবং ন্যাশনাল সিকিউরিটিও যদি আপনি কনসিডার করেন, ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রেও কিন্তু এই লোকাল উদ্যোক্তা যারা আছে, ছোট ছোট আইএসপি যারা আছে, তাদেরকে আসলে সরকার থেকে প্রমোট করা উচিত। আপনারা আইএসপির সভাপতি হিসেবে আপনি সম্প্রতি দায়িত্ব নেওয়ার পর থেকে আপনার সংগঠনের পক্ষ থেকে একটা 11 দফা দাবি আর কি মানে সরকারের কাছে পেশ করেছিলেন আর কি। মানে এই দাবিগুলির মুখ্য বিষয়গুলো কি ছিল এবং কি কারণ এবং প্রেক্ষাপটটা কি, কি কারণে এটা আপনাদেরকে দাবিটা পেশ করতে হলো আর কি? অন্তর্বর্তী সরকার বিভিন্ন কমিশন গঠন করেছে, বিভিন্ন জায়গায় সংস্কার হচ্ছে, তারই ধারাবাহিকতায় টেলিকম সেক্টরেও ওনার একটা সংস্কার, নতুন করে পলিসি দিতে চাচ্ছিলেন। সেই ড্রাফট পলিসিতে আমাদের কিছু অবজারভেশন ছিল। সেই অবজারভেশনের উপর বেস করে আমরা আমাদের দাবিগুলি তুলে ধরেছিলাম। একটু আগে আমরা প্রাইসিং নিয়ে আলোচনা করছিলাম, যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিংবা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আমাদের মিনিমাম একটা প্রাইস কস্টিং থাকে, কস্ট ইনভলভমেন্ট থাকে। তা আমরা আসলে কোনোভাবেই 500 টাকার নিচে ইন্টারনেট সার্ভিসটা দিতে পারি না। কারণ হচ্ছে কি, আপনি বাসায় যে ইন্টারনেটটা ব্যবহার করছেন সেটা 10 Mbps হোক, 20 হোক, 30 হোক, 40 হোক কিংবা 100 Mbps হোক, আমার কিন্তু লাস্ট মাইল কেবল মেনটেন্যান্সের জন্য একটা নির্দিষ্ট খরচ আছে। সেই খরচটার জন্য আমি কোনোভাবেই 500 টাকার নিচে নেমে আসতে পারবো না। এটা আমাদের প্রধান দাবি ছিল। টেলিকম অপারেটর যেন আমাদের ডোমেনে এসে কোনো বিজনেস না করতে পারে, এটা সরকার থেকে এনশিওর করতে হবে। এটা আমাদের একটা দাবি ছিল। দ্বিতীয়ত হচ্ছে কি, কিছু পলিসিতে আমরা কন্ট্রাডিক্টরি পেয়েছি। যেমন আমাদেরকে বলা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক রিসোর্স অপটিমাইজ লেভেলে যে ইউজেস করতে হবে, কিন্তু সিটি বিউটিফিকেশন নিয়ে আমরা কথা বলছি, ওভারহেড কেবল নিয়ে আমরা কথা বলছি। তার মানে সরকার আমাকে বলছে তুমি ওভারহেড মিনিমাইজ করো, পক্ষান্তরে আবার বলছে যে একটা কেবল যেন দুইটা আইএসপি ব্যবহার করতে না পারে। আমাকে সরকার থেকে বলা হচ্ছে নেটওয়ার্ক অপটিমাইজেশন রিসোর্স, নেটওয়ার্ক রিসোর্স অপটিমাইজেশন লেভেলে ব্যবহার করো। আবার পক্ষান্তরে বলছে আমার আনইউটিলাইজ নেটওয়ার্ক রিসোর্স যেন আমি অন্য কারোর সাথে শেয়ার না করি। তা অ্যাক্টিভ শেয়ারিংটা আমাদের দেশে বন্ধ। আবার টেলিকম সেক্টরে যদি আপনি দেখেন, টেলকো সেক্টরের অ্যাক্টিভ শেয়ারিং সার্টেন স্টেজে অ্যালাউ করা, আমাদের কোনো অ্যাক্টিভ শেয়ারিং দেওয়া হয়নি। তো অ্যাক্টিভ শেয়ারিং দিলে আমার লাভটা কি? প্রথমত হচ্ছে কি, আপনার সিটি বিউটিফিকেশন আমরা ইনশিওর করতে পারছি, নেটওয়ার্ক রিসোর্স আনইউটিলাইজ যেটা আছে সেটা আমরা ব্যবহার করতে পারছি, পেনিট্রেশনটা ঠিক ইনশিওর করতে পারছি। একটাই নেটওয়ার্ক যখন 10টা আইএসপি ব্যবহার করছি তখন আমাদের কস্ট কমে আসে। এটার বেনিফিটটা আমি লাস্ট মাইল ইউজারকে তখন দিতে পারি। কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে আমরা যে কথাগুলি বলি, আমাদের দেশে অন্যান্য দেশের তুলনায় কোয়ালিটি অফ সার্ভিস খুব যে খারাপ তা না। শুধুমাত্র একটাই সমস্যা, ডাউন টাইম মিনিমাইজ করতে পারি না, কিংবা ডাউন টাইমের যে রেস্টোরেশন টাইম সেটা আমরা মিনিমাইজ করতে পারি না। তো একটা কেবল দিয়ে যখন সকল আইএসপি ব্যবহার করবে তখন দেখা যাবে যে ডাউন টাইমটা অনেকটা মিনিমাইজ হয়ে গেছে, রেস্টোরেশন টাইমটাও মিনিমাইজ হয়ে যায়। তার মানে আমার কোয়ালিটি অফ সার্ভিস, অ্যাক্টিভ শেয়ারিং দিলে কি হচ্ছে, কোয়ালিটি অফ সার্ভিস ইমপ্রুভ হচ্ছে, কস্ট কমে আসবে, সিটি বিউটিফিকেশন হচ্ছে, আমার নেটওয়ার্ক রিসোর্সের অপটিমাল লেভেলে যে আমরা ইউজ করতে পারছি, এটা আমাদের একটা বড় দাবি ছিল। এসওএফ আমাদেরকে দিতে হচ্ছে সোশ্যাল অব্লিগেশন ফান্ডে। তা সোশ্যাল অব্লিগেশন ফান্ডের মেন অবজেক্টিভ কি? হাওর বাওর কিংবা রিমোট প্লেসে যে সরকার নেটওয়ার্ক তৈরি করবে,
তো এই কাজটা তো আমি আইএসপিরা এখন এমনিই করছি সরকারের সহযোগিতা ছাড়া। তাহলে আমি যেহেতু ওখানে রিমোট প্লেসে কিংবা একটা চর এলাকায় কিংবা একটা হাওরে যে নেটওয়ার্ক যদি তৈরি করি, তাহলে আমি এসওএফ 1% কেন দিব? আমরা যখন ব্যান্ডউইথ কিনছি আমাদেরকে নির্ধারিত রেট বলে দিচ্ছে যে আমাকে 265 টাকা দরেই রেট ব্যান্ডউইথ কিনতে হবে। টেলিকম অপারেটরদেরকে বিটিআরসি থেকে বলে দিচ্ছে যে তোমার যা ইচ্ছা দামে তুমি কিনতে পারো। মানে দুটা কি মানে মোবাইল অপারেটর যে কোনো প্রাইসে নিতে পারবে, উনি 100 টাকায় বর্তমানে ব্রডব্যান্ডের ক্ষেত্রে প্রাইস ফিক্সড আছে, ফিক্স করে মানে এর দিচ্ছে কমে পারবেন না না। আর কি। আবার এটা টেলিকম যুক্তিটা কি এটা আর কি? যুক্তিটা হচ্ছে গিয়ে তোমাদের গ্রাহক সংখ্যা কম, সরকার রেভিনিউ এনশিওর করবে, রেভিনিউ আমাদের যে নির্ধারিত রেটটা আছে তার উপর থেকে 10% রেভিনিউ শেয়ারটা যেন এনশিওর করে। অপরপক্ষে আপনি দেখেন টেলিকম অপারেটরদের গ্রাহক যারা আছে তাদের একটা ফ্লোর এবং সিলিং প্রাইস ফিক্স করে দিচ্ছে। কারণটা কি? বিটিআরসি চাচ্ছে যে যারা ইনভেস্টর আছে তাদের ইনভেস্টমেন্টটা যেন প্রোটেক্ট হয়, প্রাইস ওয়ার এর মাধ্যমে যেন মার্কেট ফল না করে, ওনার ইনভেস্টমেন্টটা যেন ব্যাড ইনভেস্টমেন্ট না হয়। সিলিং প্রাইস দিচ্ছে কারণ হচ্ছে গিয়ে গ্রাহক পর্যায়ে যেন উচ্চ মূল্যে ভয়েস কলটা না হয়। বাট আমাদের ইন্ডাস্ট্রিতে সিলিং প্রাইস দিচ্ছে, কোনো ফ্লোর প্রাইস দিচ্ছে না। তাহলে টেলিকম অপারেটরের ইনভেস্টমেন্ট ব্যাড ইনভেস্টমেন্ট না হওয়ার জন্য প্রোটেকশন দিচ্ছে। আমরা দেশীয় উদ্যোক্তার ইনভেস্টমেন্ট প্রোটেকশন কেন সরকার করবে না? সরকারের দায়িত্ব মাল্টিন্যাশনাল কোম্পানির প্রোটেকশন না, সরকারের দায়িত্ব লোকাল এন্টারপ্রেনারের ইনভেস্টমেন্ট প্রোটেকশন করা। এটাও আমাদের একটা দাবি প্রধান ইয়ে ছিল। তো যেগুলো ছিল খুব যৌক্তিক দাবি ছিল, এবং যেহেতু পলিসি চেঞ্জ হচ্ছে, বিভিন্ন জায়গায় সংস্কার হচ্ছে, সংস্কার হতে যে হিতে বিপরীত যেন না হয় সেজন্যই আমরা 11টা দাবি নিয়ে এসেছিলাম। প্রধান উপদেষ্টার আর কি বিশেষ সহকারী আমাদের আইসিটি উপদেষ্টা, টেলিকম উপদেষ্টা আর কি ফায়েজ আহমেদ তৈয়ব বিটিআরসিকে 9টি নির্দেশনা টেলিযোগাযোগ আইন সংস্কার নিয়ে আর কি উদ্যোগ নিতে বলেছে। এই আইনের সংস্কারটিকে আপনি কীভাবে দেখতেছেন এই খাতের জন্য, বা আইএসপি খাত বা পুরো ইন্ডাস্ট্রি খাতের জন্য মানে কী সুফল বয়ে আনবে আর কি? প্রথমত ছিল কি, আমাদের বাংলাদেশের তো একটা কালচার হয়ে গেছে টেবিলে টেবিলে ঘোরা। তা সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে এই ইনিশিয়েটিভ ওয়েলকাম করা যেতে পারে। বিটিআরসির যে কোনো অ্যাপ্রুভাল এখন আবার মিনিস্ট্রিতে পাঠাতে হয়, মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল হওয়ার পরে এটা আমরা সেই লাইসেন্সটা পাচ্ছি, কিংবা লাইসেন্স রিনিউ হচ্ছে, কিংবা যে কোনো কি বলে অনুমতিপত্র এটা পাওয়া যাচ্ছে। তো এটা একটা দীর্ঘসূত্রিতার কাজ করে, বিভিন্ন টেবিলে টেবিলে আমাদেরকে ঘুরতে হয়। এটা করতে পারলে আমাদের লাইফটা ইজি হবে, ব্যবসায়ীরা যারা আছে ওনারা স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমাদের কালচারটাই এমনভাবে তৈরি হয়েছে যে জবাবদিহিতা না থাকলে, যেমন বিগত সরকার জবাবদিহিতা না থাকলে একটা সময় স্বৈরাচারের রূপ হয়, কিংবা দুর্নীতিটা চরম আকারে প্রকাশ পায়। কিছু ক্ষেত্রে আবার ক্রস চেকও দরকার আছে। তা বিটিআরসির হাত পা বেঁধে দিয়ে মার্কেটে নামিয়ে দিবে কিংবা পানিতে দিয়ে বলবে কাজ করো, এটাও বিটিআরসির জন্য টাফ। কিছু কিছু স্বাধীনতা বিটিআরসিকেও দেওয়া উচিত, যেটা টেলিকম সেক্টরের জন্যই আসলে সুফল বয়ে আনবে। আর যেসব জায়গায় গেটকিপার বসানো দরকার, ফায়ারওয়াল বসানো দরকার, কিংবা যেসব জায়গায় বিটিআরসিকে মনিটরিং করা দরকার, সেইগুলো মন্ত্রণালয় মনিটরিং করতেই পারে। তো মোটা দাগে আমি বলতে পারি কিছু স্বাধীনতা বিটিআরসির প্রয়োজন আছে, এবং সেই ইনিশিয়েটিভটা আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু চিফ অ্যাডভাইজারের যেটা ফয়েজ সাহেব দিয়েছেন, আমি এটা স্বাগত জানাই। এবং এটা আমার মনে হয় যে টেলিকম সেক্টরে এটা সুফল বয়ে আনবে। আপনারা এই খাতে যারা আছেন আইএসপি ব্যবসায়ী, যারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছেন, তো অনেক দিন যাবৎ প্রায় শোনা যায় যেমন ঢাকা আশপাশে বা বাইরে আর কি জেলায় বিভিন্ন আইএসপি প্রতিষ্ঠান হচ্ছে তার লাইসেন্সিং বিজনেস করছে, কিন্তু দেখা যাচ্ছে এলাকার যে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক ব্যক্তি হোক বা মাস্তানদের দ্বারা যেসব প্রতিষ্ঠানকে দেখা যায় যে ক্ষতিগ্রস্তভাবে হয় আর কি, বিজনেসটাকে সে দেখা যাচ্ছে যে লাইসেন্সিং কোম্পানি সে করতে পারছে না, তো আরেকজন দখল নিয়ে নেয় এবং এটা নিয়ে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে কি এখন মানে কি এখনো কি চলমান আছে, নাকি এটা এই খাতের জন্য উদ্যোক্তাদের জন্য কোনো একটা মানে প্রতিবন্ধকতা নাকি? এটা প্রথমত ছিল কি এখনো চলমান আছে,
এবং এটা খুব মানে প্রকট আকারেই আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা ফেস করি। আমার বক্তব্যে আমি প্রথমে বলেছিলাম যে বাংলাদেশে 2500 মতন লাইসেন্সধারী আইএসপি আছে, এবং লাইসেন্স বিহীন আইএসপি আছে প্রায় 10,000। লাইসেন্স 2,500-এর মতো লাইসেন্স বিন্দু হবে। 10,000, তার মানে আমরা 2,500 প্রায় 10,000-এর এই স্ট্রাগলগুলি আমরা ফেস করি। এবং এটা উত্তরণ আসলে বিটিআরসি কে আরো সোচ্চার হতে হবে, এবং আইনগত যে নীতিমালাতে যে আইনানুগ ব্যবস্থাগুলি আছে এগুলাকে আসলে আরো প্রকট আকারে মানে হয়ে যাওয়ার আগে আপনার কিছু এক্সাম্পল সেট করা উচিত। এটা একদিনে তো আর হবে না, যেহেতু 10,000-এর মতন অপারেটর তৈরি হয়ে গেছে, এবং বিটিআরসি যে লাইসেন্স রিফর্ম পলিসি যেটা করছে সেটা তো অ্যাড্রেস করা উচিত বলে আমি মনে করি। এবং বড় বড় আইএসপি যারা আছে কিংবা সব ধরনের যেসব আইএসপি গুলি আছে তাদেরকে আসলে ডে বাই ডে রোল আউট অব্লিগেশনে নিয়ে আসা উচিত। যখন একজন অপারেটর একটা রোল আউট অব্লিগেশন থাকবে, গ্রামে গঞ্জে ইন্টারনেটটা পৌঁছে দিতে বাধ্য থাকবে, ওরা মার্কেটে নেটওয়ার্ক এক্সপানশন করলে অটোমেটিক্যালি দেখা যাবে যে ইলিগাল অপারেটরগুলি আস্তে 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 ছোট হয়ে আসবে। এবং এটা অ্যাসোসিয়েশন থেকেও আমরা কাজ করছি, এবং অ্যাসোসিয়েশন থেকে এইভাবে প্রতিদিনই এরকম বিচার কার্য পরিচালনা করা হচ্ছে। ইলিগাল অপারেটর যারা আছে তাদের তথ্যও আমরা বিটিআরসি কে দেওয়ার চেষ্টা করি। একদিনও তার হবে না, 10,000 অপারেটর জন্ম হয়েছেও গত 15 বছর 16 বছরে। তো এটা আস্তে 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 আমার বিশ্বাস যে কমে আসবে, এবং ডেফিনেটলি বিটিআরসির হেল্প লাগবে, ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলির হেল্প লাগবে। সবাই যদি সম্মিলিতভাবে মুভ করি এটা কন্ট্রোলেবল, এখন পর্যন্ত কন্ট্রোল করা যাবে। মানে আপনি যেহেতু একজন এই খাতে একজন মানে নিজের উদ্যোক্তা, তা আপনিও সবাই আশা করেন, সবাই আশা করি যে নতুন নতুন উদ্যোক্তা হোক, ভালো মতো সে বিজনেস করুক, যে গ্রাহককে সেবা দিতে পারে, পৌঁছতে পারে। কিন্তু দেখা যাচ্ছে মানে আইনগতভাবে যে লাইসেন্সিং প্রতিষ্ঠান হচ্ছে প্রায় 2,500-এর মতো। মানে এটা হচ্ছে আপনার মানে আইনগতভাবে আর কি উদ্যোক্তা আর কি। কিন্তু লাইসেন্সিংয়ের বাইরে 10,000 উদ্যোক্তা হলো কেন? আমি কেন মানে সঠিক কাঠামোর মধ্যে উদ্যোক্তা হতে পারতেছি না কেন এই খাতে? কারণ আমাদের বিজনেসটা আসলে হচ্ছে কি মানে কি, লেটস সে আমি যদি বলি ইলিগাল অপারেটর যারা আছে, প্রথমত হচ্ছে কি অজ্ঞতার জন্য। অজ্ঞতা মানে আমি আসলে আইনটা জানি না যে বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস দিতে গেলে বিটিআরসি থেকে একটা লাইসেন্স নিয়ে করতে হবে। একটা ইউনিয়নে কোনো অপারেটর সে অন দ্য শেলফ একটা রাউটার পাচ্ছে, ডিভাইসগুলি অ্যাভেলেবেল, সে একটা সেট আপ তৈরি করে ফেলছে, কোনো একটা আইএসপির সাথে কানেক্টিভিটি করছে, কিংবা কোনো একটা আইজির থেকে ব্যান্ডউইথটা নিয়ে সেই গ্রামে 100টা পরিবারে ইন্টারনেট দিয়ে দিচ্ছে, 200টা পরিবারকে দিচ্ছে। সার্টেন পর্যায়ে যাওয়ার পরে সে হয়তো বা ইনফর্ম হয় যে আমাকে এটা বিটিআরসির এই রুলস রেগুলেশনগুলি মেনটেন করতে হবে, কিংবা বিটিআরসির লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হবে। তখন আর ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে না যে আমার তো একটা নেটওয়ার্ক হয়েই গেছে, আমি তো গত 6 মাস 1 বছর ব্যবসা করছি কোনো জবাবদিহিতা ছাড়া, আবার কেন এটা করতে যাব। তো এই যে একটা মানে সবাই অলিখিত নিয়ম মনে করে যে আচ্ছা এটাই মনে হয় নিয়ম। এবং বিটিআরসি যেহেতু খুব একটা কি বলে অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করছে না, কিংবা শাস্তিমূলক ব্যবস্থা করা না করাতে ওরাও এটা একটা ভাইরাসের মতন ছড়িয়ে গেছে, এবং সবাই মনে করে যে এটা হচ্ছে একটা কেবল টিভি বিজনেসের মতন ছিল, যে কেবল টিভির বিজনেসের যেমন জবাবদিহিতা নাই, একজন হেড এন্ড বসাচ্ছে, 10জন সাব ডিলার কিংবা বিভিন্ন গলি গলি ভিত্তিতে হচ্ছে। তো সবাই চিন্তা করেছে যে এই বিজনেসটাও মানে সেম রোল মডেলেই প্লে করবে, কিংবা সেই রোল মডেলেই এটা ডেভেলপ হবে। কিন্তু আমাদের দেশে যে আইন আছে, টেলিকম পলিসিতে বলা আছে যে ইন্টারনেট সার্ভিসের জন্য বিটিআরসি লাইসেন্সধারী হতে হবে, আমাদের লক সার্ভার মেনটেন করতে হবে, ন্যাশনাল সিকিউরিটি এনশিওর করতে হবে। এই জিনিসগুলি আসলে সেভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিল্ড আপ করা হয় নাই, তথ্যগুলি প্রান্তিক পর্যায়ে পৌঁছায়নি, এই জন্য একটা গ্যাপ তৈরি হয়ে যাওয়া তো হয়ে গেছে। ইন্টারনেটের যে আমাদের মানে মৌলিক অধিকার বা ইন্টারনেটের যে ব্যবহারের যে সুযোগ সুবিধাগুলো, মানে প্রকৃতপক্ষে একজন মানে উদ্যোক্তা হোক, একজন কর্মচারী মানে যে কেউ ব্যবসায়ী যদি হয় গ্রাম থেকে শহরে যে করতে চায়, এই ক্ষেত্রে কি আমাদের ইন্টারনেটকে আমরা কি শুধু কি বিনোদনমূলক কাজের জন্য ব্যবহার করছি, নাকি আমরা আসলে কোনো
কাজ করার ক্ষেত্রে, সেটা ই কমার্স প্ল্যাটফর্ম ভিত্তি হোক বা যে কোনো উদ্যোগের জন্য হোক, যে আমি শহর থেকে না বসে গ্রাম থেকেও আমি যে কোনো ব্যবসা পরিচালনা করতে পারে, তো সেক্ষেত্রে কি আমাদের কি পর্যাপ্ত কন্টেন্ট বা আছে কিনা আর কি, আমরা ব্যবহার করছি কিনা আর কি? না, এটা অপ্রিয় হলেও সত্য যে আমাদের দেশে ইন্টারনেটে এখন যে কন্টেন্টের ব্যবহার হচ্ছে মোস্টলি ইনফো এন্টারটেনমেন্ট। ফেসবুক, ইউটিউব একটা বড় অংশ ইয়ে করে রেখেছে। তা এটার প্রথম কারণ হচ্ছে কি আমাদের দেশে ডিজিটাল সার্ভিসগুলি সেভাবে লঞ্চ হয় নাই। ডিজিটাল সার্ভিসগুলি লঞ্চ যদি হয় তাহলে দেখবেন যে মানুষ একটা সার্টেন টাইমে যে অভ্যস্ত হয়ে যাবে, তখন ইন্টারনেটের ব্যবহারটা পজিটিভলি আমরা নিব, কিংবা বলা যেতে পারে ইন্টারনেট প্রোডাক্টিভ পারপাস ইউজ হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কি আমাদের বাংলাদেশে কিন্তু কন্টেন্টের অনেক অভাব। আপনি বাংলাদেশে দেখেন যে কোনো সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর, সেইভাবে কন্টেন্ট ক্রিয়েটর মানে সেইভাবে কন্টেন্ট হাউস তৈরি হয়নি এখন পর্যন্ত বাংলাদেশে। যেসব নেটওয়ার্ক নিক্স আছে, নেট এক্সচেঞ্জ পয়েন্ট আছে, পত্রিকা হাউসের কিছু কন্টেন্ট পাওয়া যায়। রিসেন্ট কিছু ওটিটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। ই লার্নিং এর খুব সাকসেসফুল প্রজেক্ট এখন পর্যন্ত তৈরি হয়নি। বিগত সরকার ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ খুব মুখরোচক শব্দগুলি ইউজ করেছে, বাট সরকারি সেবাগুলি সেভাবে ডিজিটাইজেশন হয় নাই, নাগরিক সেবাগুলি ডিজিটাইজেশন হয় নাই। তো এগুলো যদি আস্তে আস্তে ডেভেলপ করা হয় তাহলে ইন্টারনেট প্রথমত ছিল কি প্রোডাক্টিভ পারপাস ইউজ হবে, এবং কন্টেন্ট তৈরি যদি হয় প্রচুর পরিমাণে, তখন দেখবেন যে যেটা বললাম যে ইনফো এন্টারটেনমেন্ট, এখন ইন্টারনেটে ঢুকলে তো আমি পার্সোনালি কিছু পাচ্ছি না করতে, তাহলে ফেসবুকিংই করা হচ্ছে, কিংবা ইউটিউবে কোনো একটা ভিডিও দেখা হচ্ছে। তো যখন দেখা যাবে যে এখানে ই লার্নিং এর প্রচুর কন্টেন্ট তৈরি হয়ে গেছে, কিংবা আইওটি ডিভাইসগুলি যখন অ্যাভেলেবেল হবে, কিংবা এটার প্রচলন খুব বেড়ে যাবে, তখন দেখবেন যে তার প্রাত্যহিক জীবনের সাথে বিভিন্ন সার্ভিস লঞ্চ করবে, তখন এই প্রোডাক্টিভ পারপাসে ব্যবহার হবে। ইন্টারনেটের মিনিংটাই আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, এবং দেখা যাবে যে ইন্টারনেটের দিয়েই তার জীবন পরিচালনা করবে। আপনার দৃষ্টিতে এখন মানে কি করা উচিত আর কি খাতের জন্য, যাতে করে সবার জন্য, তরুণ যারা থাকেন আর তারা যেন ভবিষ্যতে উদ্যোক্তা হতে পারেন, এই খাতের জন্য আপনার মানে পরামর্শ বা কি হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উদ্যোগটা নেওয়া উচিত বৃহত্তর স্বার্থে আর কি? আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদের আসলে পলিসিতে কিছু কিছু চেঞ্জেস নিয়ে আসা উচিত। এটা জনগণের স্বার্থে, ব্যবসায়ীদের স্বার্থে, দেশের স্বার্থে। সেকেন্ড থিং হচ্ছে কি আপনার উদ্যোক্তা যারা আমরা বলছি, যে নতুন উদ্যোক্তাদের জন্য স্পেসিফিক্যালি সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমরা তো টেকনোলজি নিয়ে বিজনেস টেক করতে চাই, কিংবা যে কোনো বিজনেস করতে চাই, যেহেতু এটা স্পেসিফিক প্রযুক্তি নির্ভর একটা ইন্ডাস্ট্রি, আগে প্রযুক্তিকে ভালোবাসতে হবে। হুইমজিক্যালি যে কোনো ইনভেস্টমেন্ট করাটা আসলে উচিত না। মিনিমাম প্রযুক্তি জ্ঞানও নিজের থাকা উচিত, যে আমি শুধুমাত্র আমার হিউম্যান রিসোর্সের ওপর ডিপেন্ডেন্সি ক্রিয়েট করে একটা বিজনেস করাটা ঠিক হবে না। সেকেন্ড থিং হচ্ছে কি আপনার প্রযুক্তি বিজনেস মানে হচ্ছে কি আপনাকে প্রতিদিনই নিত্য নতুন ইনভেস্টমেন্ট করতেই হয়। আমি আজকে যে প্রযুক্তিটা মার্কেটে ইমপ্লিমেন্ট করলাম, বছর যেতে না যেতেই নতুন প্রযুক্তি চলে আসে। সেই মানসিকতা থাকতে হবে যে আমার প্রযুক্তি নির্ভর যেহেতু ব্যবসা, প্রযুক্তি চেঞ্জ হওয়ার সাথে সাথে যেন আমি নতুন প্রযুক্তি মার্কেটে নিয়ে আসতে পারি, এবং পর্যাপ্ত পরিমাণে যে ইনভেস্টমেন্টও যেন থাকে। সেই সাথে বলবো যে আস্তে আস্তে আপনি দেখবেন যে এখন তো বিগ ডাটা, এআই সবকিছু চলে আসছে, আইওটির কথা আমরা বললাম, প্রযুক্তি নির্ভরই সব ব্যবসা হবে। সেটা আপনি গার্মেন্ট সেক্টর বলেন, কিংবা টেক্সটাইল সেক্টর বলেন, এডুকেশন সেক্টর, সবকিছু প্রযুক্তি নির্ভরই হবে। ব্যাংকিং সেক্টর এখন পর্যন্ত প্রযুক্তি নির্ভর ব্যবসাগুলোতে কোনো ধরনের সেইভাবে লোন স্যাংশন করে না, যেটা আমরা আসলে একটা সময় যে পিছিয়ে পড়ব। গার্মেন্টসে রেমিটেন্সের কথা আমরা বলি, একবারে দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই রেমিটেন্সের যে শর্টফল হবে, কিংবা এই যে ট্যারিফ চেঞ্জেস হচ্ছে ইউএস এর মার্কেটে, আমরা সবাই আতঙ্কিত, এই সব কিছু ওভারকাম করা যেতে পারে প্রযুক্তি নির্ভর ব্যবসাগুলোকে আরো স্ট্রং একটা পর্যায়ে নিয়ে যেতে পারবে।
সেই ক্ষেত্রে কান্ট্রি ব্র্যান্ডিংটা একটা বড় প্রয়োজন। আমরা এই যে কি বলে ফ্রিল্যান্সারদের কথা বলি, সফটওয়্যার এক্সপোর্টের কথা বলি, যতক্ষণ না পর্যন্ত কান্ট্রি ব্র্যান্ডিং হবে, বাইরের একটা কোম্পানি যতক্ষণ না স্বাচ্ছন্দ্য বোধ করবে যে আমি অমুক ফ্রিল্যান্সার কিংবা অমুক কান্ট্রি রিজন থেকে ফ্রিল্যান্সারদের কাজ দিতে পারি, তার মানে কান্ট্রি ব্র্যান্ডিং মানে কি, তার মাথায় থাকবে যে ডিউ টাইমে আমি আমার সফটওয়্যার ডেভেলপমেন্টটা পাবো, কিংবা আমার ডিউ টাইমে আমি যে কাজটা দিয়েছি সেটা পাবো। ওখানে ইন্টারনেট শাটডাউন হবে না, ইন্টারনেটের ব্ল্যাক আউট হবে না, ইন্টারনেটের ইন্টারাপশন হবে না। এই জিনিসগুলি যখন বাইরে ইনসিউরিটি পাবে, তখনই কিন্তু আপনার দেখবেন যে গার্মেন্টসের যে ভয়টা পাচ্ছি, কিংবা নতুন উদ্যোক্তা তৈরির কথা বলছি, সবকিছুতেই দেখবেন যে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। না, আপনি একটা ভালো কথা বলছেন যে প্রযুক্তির সঙ্গে সঙ্গে নতুন করে আসলে সেটাকে আপনারা মানে নিতে হবে, মানানসই চলতে হবে। কিন্তু যে কোনো প্রযুক্তি আসে সেটা ইনোভেশনের মাধ্যমে তো আসতে হয় আর কি, মানে আপনাকে উদ্ভাবনী করতে হবে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অনেক প্রতিষ্ঠান থেকে R&D। তা আমাদের কি টেলিযোগাযোগ বিভাগ বা ICT বিভাগ BTRC-র এই প্রযুক্তি খাতে যে প্রতিনিয়ত ট্রেন্ড হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তারা কি BTRC বা রেগুলেটরি বডি থেকে বা ICT বিভাগ বা সরকারের থেকে মানে টেলিকম বিভাগ থেকেও তার কি এটা কিন্তু সমন্বিতভাবে কি কোনো কি রিসার্চ অ্যান্ড সেন্টার করছে, বা ইন্ডাস্ট্রি, স্টুডেন্ট সবাইকে নিয়ে তো এটা এগোতে হতে পারে, যে নিজস্বভাবে একটা ফোরকাস্ট করা যে এই ট্রেন্ড আসতে পারে, বা আমরাও তো কোনো মানে উদ্ভাবন করতে পারি। কিন্তু এরকম তো কোনো কিছু আমি দেখতেছি, মানে দেখা যায় না আর কি, রিসার্চ নিয়ে আর কি এই বিষয়ে কি। সরকারি ভাবে তো আসলে রিসার্চ খুব একটা হয় না। এবং আপনি মানে একটু অফ ট্র্যাকে যদি আমি বলি, আমাদের দেশে যত বিশ্ববিদ্যালয় আছে, কয়টা রিসার্চ স্টুডেন্ট আছে, কিংবা কয়জন পিএইচডি দাঁড়িয়ে আছেন, কিংবা কয়জন পিএইচডি করছেন, কিংবা কয়জনের বাজেট আছে পিএইচডি স্টুডেন্ট তৈরি করার জন্য। তাই রিসার্চ আসলে আমাদের আহ, দেশের জন্মলগ্ন থেকেই খুব একটা টপ প্রায়োরিটির কিছু হয়নি। এর মধ্যে সরকারি সংস্থাগুলি তো আরো অবস্থা খারাপ। তারা সেজন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোনো উইং নাই, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ফান্ড নাই, বাজেট নেই। তবে প্রাইভেট সেক্টরের অবস্থা কিছুটা উন্নত। আমি আহ, সঠিক বলতে পারবো না, তবে বিশ্বাস যে টেলিকম অপারেটরদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম আছে। তারা নিত্য নতুন প্রোডাক্ট, আমরা এমনিও দেখি, নিত্য নতুন বিভিন্ন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করছে। আর আমরা যারা এই আইএসপি সেক্টরে কাজ করছি, আমাদেরও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে, যে একটা ইউজারকে আরো কিভাবে বেটার সাপোর্ট সার্ভিস দেওয়া যেতে পারে, নতুন কোন প্রোডাক্টটা লঞ্চ করলে মার্কেটের জন্য ভালো হবে, কিংবা উম, এখন ডিমান্ড আছে, কিংবা বলা যেতে পারে আমার ইউজারের লাইফ ইজি হবে। তো এই রিসার্চ ডেভেলপমেন্ট কর্পোরেট সেক্টর, প্রাইভেট সেক্টরে আমরা নিত্য নতুন করে থাকি, এবং আমাদের নির্দিষ্ট একটা বাজেটও থাকে, যে বাজেট দিয়ে আমরা কিছু প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার চেষ্টা করে থাকি। বাট ইটস ট্রু যে সরকারি সংস্থা থেকে যদি রিসার্চ ডেভেলপমেন্টের ফান্ড পর্যাপ্ত না থাকে, তাহলে দেশ কিংবা এই সেক্টরটা অত দ্রুত আগাবে না। কারণ প্রাইভেট সেক্টরে আমাদের খুব লিমিটেড ফান্ড নিয়ে কাজ করতে হয়। আর যে কোনো ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তো আপনার মানে বিনিয়োগ বা অর্থের প্রয়োজন হয় আর কি। সেক্ষেত্রে কি মানে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে, বা নতুন উদ্যোক্তা হোক বা আপনি কোনো প্রতিষ্ঠান একজন পুরনো অভিজ্ঞ উদ্যোক্তা হলো, এখন আপনি যে কোম্পানির কোনো নতুন ইনোভেশন বা কোনো উদ্যোগ নিয়ে আসতে চান, বা হ্যাঁ সেক্ষেত্রে বিনিয়োগ প্রয়োজন পড়লে, সেক্ষেত্রে আমাদের ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে থেকে কী ধরনের সহজ মানে সহজে কি কোনো সুযোগ সুবিধা পাওয়া যায়? প্রাইভেট সেক্টর ব্যাংকে একবারে এটার পরিমাণ জিরো, নীল। আইসিডি ডিভিশনের তো আমরা জানি স্টার্ট আপ ফান্ড আছে, খুব লিমিটেড কিংবা অল্প সংখ্যক এই ইনোভেশন গুলাকে ওনারা ফান্ড করতে যাচ্ছে। তবে দেশের বাইরে যোগাযোগ করলে প্রচুর পরিমাণে এরকম অ্যাঞ্জেল ফান্ড আসে, কিংবা অ্যাঞ্জেল ইনভেস্টর আসে। আহ, সেইভাবে বলা যেতে পারে বাংলাদেশের ইকোসিস্টেমে এখনো সেই কালচারটা ডেভেলপ হয়নি। আইসিডি ডিভিশন থেকে স্টার্ট আপ ফান্ডের একটা বাজেট আছে, কিছু প্রজেক্টে ওনারা ইনভেস্টমেন্টও করেছে। এছাড়া যে লোকাল শিডিউল ব্যাংকগুলি আছে আমাদের বাংলাদেশের, লোকাল শিডিউল ব্যাংকের হার অলমোস্ট না, এটা 100%ই বলা যেতে পারে নীল। সেই ক্ষেত্রে লোকাল ইনোভেশনগুলি যেগুলো হচ্ছে, তারা কিছু কিছু কোম্পানি, খুব অল্প কোম্পানিগুলি দেশের বাইরের অ্যাঞ্জেল ইনভেস্টর কিছু পাচ্ছে। আবার আমাদের কিছু ব্যাড রেকর্ডও আছে। রিসেন্ট আপনার ফ্লাইট এক্সপার্টের ঘটনা তো আমরা শুনলাম, জানি। হুম।
এর আগে বিভিন্ন ই কমার্স প্রজেক্টেরও এরকম কিছু নয় ছয় হয়েছে কিংবা ম্যানিপুলেশন হয়েছে। তা ওই যে মোটা দাগে যেটা আমি বললাম যে কান্ট্রি ব্র্যান্ডিং আমাদের এখন একটা খুব এসেনশিয়াল পার্ট হয়ে গেছে, সেক্টর ব্র্যান্ডিং এসেনশিয়াল পার্ট হয়ে গেছে, কিংবা আমরা যে স্পেসিফিক ডোমেনে কাজ করছি, যে প্রযুক্তিগুলি নিয়ে কাজ করছি, সেগুলো নিয়েও আমাদের ব্র্যান্ডিংয়ের এখন পর্যায়ে চলে আসছে যে আমাদের আসলে কাজ করতে হবে। সেটা আমি লোকাল ইনভেস্টরের কথা বলি, ইনভেস্টমেন্টের কথা বলি, লোকাল শিডিউল ব্যাংকগুলির লোনের কথা বলি, ফরেন ইনভেস্টমেন্টের কথা বলি, সব কিছুর ক্ষেত্রে আমাদের এটা এখন টপ প্রায়োরিটি। তাহলে ধন্যবাদ আর কি আপনি নাকিম ভাই, আজকে আপনি আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন আর কি। ধন্যবাদ বাপ্পি ভাই, এবং স্টোরিতে যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ। আসসালাম।